কেমন আছো শিক্ষার্থীবৃন্দ? আশা করি ভালো আছো। ইনশাল্লাহ আমরাও ভালো আছি। সবাই ভালো থাকো, এটাই কামনা করি। শিক্ষার ব্যাপারে আমাদের প্রধান শিক্ষক অনেক সচেতন, সেই জন্য প্রধান শিক্ষকের দিক নির্দেশনা আমরা অনলাইন ক্লাস চালু করেছি। তারই ধারাবাহিকতা আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি নবম ও দশম শ্রেণীর কবিতা জুতা আবিষ্কার নিয়ে। জুতা আবিষ্কার লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা কিন্তু কম বেশি সবাই রবীন্দ্রনাথ সম্পর্কে জানি। সাহিত্যের এমন কোনো শাখা নাই যেখানে নাকি রবীন্দ্রনাথের পদচারণা নাই। আর রবীন্দ্রনাথ এশীয়দের মধ্যে প্রথম গীতাঞ্জলি কত সালে? 1913 সালে গীতাঞ্জলি কাব্যের জন্য এশীয়দের মধ্যে প্রথম নোবেল পুরস্কার লাভ করে রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথের মৃত্যু কত সালে হয়? মৃত্যু হয় 1922 শ্রাবণ 1348 খ্রিস্টাব্দে। 22 শ্রাবণ 1348। আমরা কবিতাতে চলে আসবো হলো জুতা আবিষ্কার। আবিষ্কার মানে কি? কোনো কিছুর উদ্ভাবন। তাহলে জুতাটা কীভাবে আবিষ্কার হয়েছে আমরা চলো কবিতার মাধ্যমে জেনে নিই। পহিলা কুবু শুনগো গুবু রায়, কালিকে আমি ভেবেছি সারা রাত্র, মলিন ধুলু লাগিবে কেন পায়, ধরণী মাঝে চরণ ফেলা মাত্র, তোমরা শুধু বেতন পাও, বেতন বহে খাটো। অর্থাৎ এখানে একজনের রাজা তার মন্ত্রীকে বলতেছে, রাজার নাম হচ্ছে হুবু আর মন্ত্রীর নাম হচ্ছে গুবু। যে কোনো মানুষ চিন্তাশীল, আমাদেরও হঠাৎ করে কোনো একটা বিষয়ে চিন্তা আসে, প্রত্যেকটা মানুষেরই হঠাৎ অনেক রকমের চিন্তার উদ্ভব ঘটে। তেমনি হঠাৎ একদিন রাজার মাথায়ও আসলো, আমি এই দেশের রাজা, আমার পায়ে কেন মাটি লাগবে, আমার পায়ে মাটি লাগতে পারে না। তখন সে তার মন্ত্রীকে, অধীনস্থ মন্ত্রীকে ডেকে বলল, শোনো, তোমরা যে আমার থেকে বেতন নিচ্ছ, বেতন খাচ্ছ, তাইলে আমার পায়ে কি লাগতে পারবে না? ধুলা লাগতে পারবে না। যাতে আমার পায়ে ধুলা না লাগে এমন একটা কিছু তোমরা বের করো, উপায় বের করো। এখন রাজা মন্ত্রী বলতেছে, ধরণী মাঝে চরণ ফেলা মাত্র, ধরণী অর্থ হচ্ছে পৃথিবী। এখন রাজা বলতেছে, তোমরা শুধু বেতন নিচ্ছ কিন্তু আমার কোনো কাজে তোমাদের দৃষ্টি নাই, এটা কি করে হয়? আমার পায়ে কেন মাটি লাগবে? এই মাটি তোমাদেরকে কি করতে হবে? রাজ্যে মোর একই সৃষ্টি মানে তোমরা কি অনাচার করে বেড়াচ্ছ যে কোনো কাজই করতেছো না, শুধু বেতন নিয়ে খাচ্ছ। শীঘ্র এর করিবে প্রতিকার হচ্ছে এটার একটা উপায় বের করতে হবে তোমাকে, যে আমার পায়ে যেন কোনো অবস্থায় ধুলা না লাগে, না হলে কারো রক্ষা নাহি আর। অর্থাৎ তোমরা আমার অধীনস্থ যারা আছো তাদের কাউকে আমি কি করব না, ছেড়ে দিব না, তোমাদেরকে কি করতে হবে, এর একটা বিহিত ব্যবস্থা করতেই হবে। শুনিয়া গুবু ভাবিয়া হলো খুন, দারুণ ত্রাসে ঘর্ম বহে গাত্রে। দারুণ ত্রাসে অর্থাৎ এতদিন আরামে আসছে গেছে, চাকরি করছে, এখন রাজা যখন একটা কাজ দিছে, আর কাজটা কেমন কাজ, রাজার পায়ে ধুলা লাগতে পারবে না। এখন এই কথা শোনার পরে মন্ত্রীর অবস্থা খুব খারাপ। গাত্র মানে হচ্ছে গা, তার সমস্ত গা দিয়ে ঘাম ঝরতেছে, চিন্তা যে সে কী করবে। পণ্ডিতেরা হইল মুখচুন। এখন পণ্ডিত মানে সর্ববিষয়ে বিজ্ঞ। পণ্ডিত বলতে আমরা বুঝি সর্ববিষয়ে বিজ্ঞ যারা, তারা হচ্ছে পণ্ডিত। এখন পণ্ডিতেরাও তো এতদিন মন্ত্রীর সাথে ছিল, এখন পণ্ডিতেরাও খুব কী হয়ে গেল, তাদের মুখ কালো হয়ে গেল। পাত্রদের নিদ্রা নাহি রাত্রে, রান্নাঘরে নাহিকো চড়ে হাড়ি,
অর্থাৎ চিন্তা যখন থাকে মানুষের, তখন আসলে খাওয়া দাওয়া পড়া কোনো কিছুতেই মানুষের স্বস্তি আসে না, দুশ্চিন্তার মধ্যে সময় কাটে। অশ্রু জলে ভাসায় পাকা দাড়ি। রাজার মন্ত্রী এখন ভয়ে চোখ দিয়ে টপটপ করে পানি পড়তেছে, তার সাদা দাড়ি কী হচ্ছে, সে পানিতে ভিজে যাচ্ছে। কহিলা গুবু, গুবুর পাদ পেয়ে, যদি না ধুলা লাগে তবু পায়ের ধুলো পাইব কি উপায়। এখন অনেক চিন্তা ভাবনা করে সাহস নিয়ে রাজার কাছে আসছে, স্যার আমরা যদি আপনার পায়ের ধুলা না পাই, আপনার পায়ে যদি পায়ের ধুলা না লাগে, মাটি না লাগে, তাহলে আপনার পায়ের ধুলা পাবো কীভাবে। মানে এটা হলো এক ধরনের চালাকি, সে চালাকিটা সে রাজার কাছে করতে আসছিল, যে আমি আপনার পায়ের ধুলা না, আপনার পায়ের ধুলা না লাগলে আমরা আপনার পায়ের ধুলাটা নিব কীভাবে। তখন রাজা বলল, শুনিয়া রাজা ভাবিল দুলি দুলি, কহিল শেষে কথাটা বটে সত্য। যখন এই কথা বলছে তখন অনেক ধুলা চিন্তা করে রাজা বলছে, আসলে কথাটা সত্য, কিন্তু আগে বিদায় করে দুলি। ওই রাজা সেই পূর্বের এক কথাই, যে আমার পায়ে কি লাগতে পারবে না, ধুলা লাগতে পারবে না। তো এখন কিন্তু আগে বিদায় করো ধুলি, বলছে যে তুমি আগে কি করতে হবে, ধুলা বিদায় করতে হবে। ভাবিও পরে পদধূলি তথ্য, আমার পায়ে ধুলা না থাকলে তোমরা কোত্থেকে পায়ে ধুলা নিবা, সে চিন্তা ভাবনা তোমরা পরে করো, আগে তোমরা আমাকে আমি যে অর্ডার করেছি তোমরা সেই অর্ডার পালন করো। ধুলা অভাবে না পেলে পদধূলা, তোমরা সবে মাহিনা খাও মিথ্যে। বলছে যে তাহলে তোমরা শুধু শুধু কী করতেছ, বেতন খাইতেছ, তোমাদেরকে আমি যে দিছি অর্ডার সেটা তোমাদের পালন করতে হবে। কেন বা তবে কুশিনু এতগুলা উপাধি ধরা বৈজ্ঞানিক বৃত্ত, অর্থাৎ এত উপাধি দেওয়া নামধারী এতজনকে আমি কেন বেতন দিয়ে পুষতেছি, যদি তোমরা আমার পায়ের ধুলোই দূর করতে না পারো। আগের কাজ আগে তো তুমি সারো, পরের কথা ভাবিও পরে আরও। যে তোমাকে আমি এখন যে অর্ডারটা করছি তুমি সেই অর্ডারটা আগে পালন করো, পরে তোমার কথাটা তোমার কথাটা আমি ভাববো, চিন্তা করব। আধার দেখে রাজার কথা শুনি, আধার দেখে মানে রাজার কথা যখন শুনলো তখন তার মুখটা কী হয়ে গেল, অর্থাৎ সে তো খুব আশা নিয়ে গেছিলো রাজাকে বুঝাইয়া পরে শেষ করে দিবে, কিন্তু দেখা গেল যে শেষ পর্যন্ত সে রাজাকে কী করতে পারে নাই, বুঝাইতে পারে নাই, সেজন্য তার মুখ হয়ে গেল অন্ধকার। যেখানে যত আছিল জ্ঞানী গুণী, দেশে বিদেশে যাতে ছিল যন্ত্রী, বসিল সবে চশমা চোখে আটি, ফুরাইয়ে গেল 19 পিসে নস্য। তো এখন রাজা যখন মন্ত্রীর কথা মানল না, রাজার একটাই কথা, তার জুতা মানে তার পায়ে ধুলা লাগতে পারবে না, তখন সে এসে সমাজের সমস্ত জ্ঞানী গুণী সবাইকে ডাকলো। চশমা আটা মানে কি, মানে আমরা জানি যে বিজ্ঞ লোকেরা খুব চশমা দিয়ে ইয়াটিয়া করে, মানে যারা সমাজের নেতৃস্থানীয় সমাজের ইয়েতে তারা কি করে, মিটিং টিটিং করার সময় খুব ভারী কী ভাব নেওয়ার জন্য চশমা টশমা আটে, তো ঠিক সেরকম চশমা টশমা দিয়ে তারা কী করলো, অনেকে একত্রে বসলো যে এই সমস্যাটা কীভাবে সমাধান করা যায়। এখন রাজা যেহেতু বলছে, তাহলে কী করতে হবে, রাজার কর্মচারীদের সেটা পালন করতে হবে। অনেক ভেবে হলো গেলে মাটি ধরার তোরে, মানে এখন তারা আবার সবাই মিলে একটা উপায় বের করলো, রাজাকে যায় কী বলবে, যে এই পৃথিবী থেকে যদি মাটিকে সরাই দেয় তাহলে তো শস্য হবে না, শস্য না হলে কীভাবে হবে। কইল রাজার কাছে গিয়ে এটাই বললো, ধরার তরে কোথায় হবে শস্য, যদি ধরার থেকে আমরা মাটি সরিয়ে দিই, পৃথিবী থেকে আমরা মাটি সরিয়ে দিই, তাহলে কীভাবে শস্য হবে। কইল রাজা, তাই যদি না হবে পণ্ডিত রয়েছে কেন তবে। ওই যে আমি আগে বলছিলাম যে পণ্ডিতেরা সর্ববিষয়ে বিশারদ হয়, রাজারও সে একই কথা। তাহলে আমার সমাজে পণ্ডিত রয়েছে কেন, পণ্ডিত থাকবে কেন, যদি মাটিতে আমার পায়ে না মাটি লাগতে নিষেধ করছি, সে কিন্তু ধরাতে যদি মাটি না থাকে, শস্য না হয়, তাহলে পণ্ডিতেরা ভাবনা চিন্তা করে কী বের করবে, পণ্ডিত আমি কেন রাখছি। সকলে মিলে যুক্তি করি শেষে, যখন রাজা সেটাও মেনে নিল না, তখন আবার সবাই এসে মিটিংয়ে বসলো। সকলে মিলে যুক্তি করি শেষে কিনল ঝাঁটা 17.5 লক্ষ। বলছে যে কত লক্ষ কিনলো, 17.5 লক্ষ ঝাঁটা, মানে কুড়ায় কী করবে, ঝাঁট দিয়ে
সমস্ত পৃথিবীর ধুলাবালি কী করবে, সরাইয়া দিবে। ঝাঁটের চোটে পথের ধুলো এসে বরিয়া দিল রাজার মুখ রন্ধ্র, অর্থাৎ যা কিছু ছিল, এই যে বলছে যে ধুলা 17 লক্ষ ঝাঁটা দিয়া যদি একটা পৃথিবীকে ঝাড় দিতে থাকে, তাহলে পৃথিবীর অবস্থাটা কেমন হবে বলো তো? খুবই খারাপ। সমস্ত ধুলা ঘরে চলে আসলো, পথে ঘাটে যত জায়গায় যত ধুলা আছে সব ঘরে চলে আসলো। তাই এখন ধুলোই কেউ মেলিতে না এলে চোখ, অর্থাৎ এখন যার যার ঘরেও কী করতে পারতেছে না, ধুলার কারণে কেউ চোখ আর খুলতে পারতেছে না। ধুলায় মেঘে পড়ল ঢাকা সূর্য, ওই যে আকাশ অন্ধকার দেখা যায় না, ধুলার কারণে আর সূর্য দেখা যাচ্ছিল না। ধুলার বেগে কাশিয়া মরে লোক, অর্থাৎ এক যন্ত্রণা এক যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য এখন আরেক যন্ত্রণা হাজির হয়ে গেল আমাদের সামনে। কেউ চোখ খুলতে পারতেছে না, কেউ মুখ ইয়ে করতে পারতেছে না, অর্থাৎ ধুলায় ধুলায় সমস্ত পৃথিবী হয়ে গেছে। ধুলার মাঝে নগর হলো উজ্জ্বল, অর্থাৎ ওই শহরটাকে এখন দেখা যাচ্ছে না। কী কারণে? ধুলার কারণে। ধুলা ওই শহরটাকে ঢেকে দিল। কহিল রাজা, করিতে ধুলা দূর, জগৎ হলো ধুলায় ভরপুর। রাজা তখন বলল যে এক জায়গার ধুলা শেষ করতে গিয়ে তুমি তো এখন পুরো জগৎটাকে ধুলায় ধুলাময় করে ফেললাম। তখন বেগে ছুটিল ঝাঁকে ঝাঁক, মশক কাঁধে 21 লাখ বৃষ্টি। বৃষ্টি হলো পানি বহনের এক প্রকার থলি। এখন যে ধুলাময় হয়ে গেছে পৃথিবী, ওই শহরটা, এখন এই ধুলা কীভাবে সরাবে? তখন তারা কি করলো? পানি আনার জন্য এক ধরনের থলে কিনে আন। তো বলছে যে পুকুরে বিলে রহিল শুধু পা, যে নদীর জলে নায়িকও চলে কিস্তি। কিস্তি হচ্ছে নৌকা, নৌকা বা জাহাজ। এখন পানির কাজ হচ্ছে পুকুরে মাছ থাকবে, নদীতে নৌকা চলবে, জাহাজ চলবে পানি থাকলে। এখন যদি সেগুলি জলের জায়গা যদি স্থলের মতো হয়ে যায়, তাহলে কি হবে? অটোমেটিক আমরা বুঝতেই পারি কী হবে। অর্থাৎ সেখানে নৌকাও চলে না, মাছও থাকে না, কিছুই থাকে না। এখন ওই ধুলা দূর করার জন্য তারা কী করলো? ওই থলে দিয়ে পানি আনা শুরু করে দিল। জলের জীব মরিল জল বিনা। ওই যে একটু আগে বলছিলাম, মাছ, কীট পতঙ্গ অনেক কিছু তো থাকে পানিতে, তো এগুলি পানির অভাবে কী হলো? মারা গেল। ডাঙ্গায় প্রাণী সাঁতার করে চেষ্টা। এখন যেগুলি স্থলজ প্রাণী পানি পেয়ে তারা কী করলো? নিজেরা সাঁতার কাটার চেষ্টা। এখন পাক মানে হলো কাদা, তো এখন পাকের তলে মজিল বেচা কিনা। এখন যখন দেখো না আমাদের দেশে যখন বৃষ্টি হয়, তখন কি পথে ঘাটে বসে হকাররা কিছু বিক্রি করতে পারে না। তো হকাররা যখন বিক্রি করতে পারে না, ওইখানে তো একই অবস্থা, যখন পানি ডালতেছে তখন কী হলো? বেচা কিনা বন্ধ হয়ে গেল। কহিল রাজা, এমনি সব গাদা ধুলারি মারি করিয়া দিল কাদা। বলছে যে রাজা তখন ওদেরকে একটা বকা দিল, বলছে যে বেটারা সব এমন গাদা, আমরা কাদেরকে গাদা বলি? যাদের বুদ্ধি শুদ্ধি কম, তাদেরকে আমরা বলি গাদা। তো রাজাও বলছে যে এগুলি এমন গাদা, কী করলো? বেচা কিনা আমার শহরের একেবারে 12টা বাজায় ফেললো। আবার সবে ডাকিল পরামর্শে। এখন রাজা যখন কোনো কিছুতে সন্তুষ্ট হচ্ছে না, এমন সময় সবাই আবার পরামর্শে বসলো কী করে করা যায়। বসিয়া পুনঃ যতে ঘুরিয়া মাথা করিল চোখে সর্ষে, মানে এখন তাদের মাথার মধ্যে ওই যে সর্ষে ফুল আমরা বলি, মানে অন্ধকারে কোনো চিন্তা ভাবনা করে না পেলে আমরা বলি যে চোখে কী দেখতেছে? সর্ষা ফুল দেখতেছে। তো এমন রাজার মন্ত্রীরাও কী দেখতেছিল? সর্ষা ফুল দেখতেছিল। মন্ত্রী কইল, মন্ত্রী মাদুর নিয়ে আসো। এখন তারা কি করবে? মাদুর দিয়ে শহরটাকে কি করবে? ঢেকে ফেলবে, অর্থাৎ যাতে আর কি না ওঠে, ধুলাবালি কিছুই না ওঠে। এখন ধুলাবালি উঠবে না কেন কইল কেন? রাজারে ঘরে রাখো, কোথায় যেন থাকে না কোনো রন্ধ্র। এখন তারা যখন পুনরায় আবার বসলো আলোচনায় সবাই মিলে রাজ্যে, এখন তারা চিন্তা করতেছে যে রাজাকে তো কোনো অবস্থায় তাদের আয়ত্তে আনতে পারতেছে না, তাহলে রাজাকে কী করা যায়? আরেকটা বুদ্ধি দেওয়া যায়, সেটা হচ্ছে রাজাকে ঘরে আটকে রাখা। রাজাকে ঘরে আটকে রাখলে এবং রাজার ঘরে যত ছিদ্র আছে, অর্থাৎ ওইগুলি কী করবে? সব বন্ধ করে দেবে, যাতে কোনো ধুলার ঘরের ভিতরে ঢুকতে না পারে। তাহলে রাজার পায়ে কি যাবে না? রাজার পায়ে কোনো ধুলা লাগবে না।
তারা চিন্তা করলো যে রাজাকে কী করবে, এবার ঘরে আটকে রাখবে। ধুলার মাঝে না যদি দেন পা, তাহলে পায়ে ধুলা তো লাগে না। তাদের কথা হচ্ছে রাজা যদি ধুলার মধ্যে পাই না রাখে, তাহলে রাজার পায়ে ধুলা লাগবে কীভাবে? এই কথা শুনে রাজা বলল, সে কথা বড় খাঁটি, সত্যি কথা, আমি যদি খাটে বসে থাকি ধুলা কি পায়ে লাগবে? লাগবে। তো রাজা বলতেছে এটা তো অনেক বড় কথা, খাঁটি কথা, কিন্তু মূল হতেছে মনের সন্দেহ। মাটির ভয়ে রাজ্য হবে মাটি, দিবস রাতি রহিবে আমি বন্ধ। রাজা বলতেছে এটা কী করা হয়? আমার কাজই তো রাজ্য পরিচালনা করা, আমি যদি ঘর থেকে বেরই না হই তাহলে আমার রাজ্য তো ধ্বংস হয়ে যাবে, আমি তো রাজ্যের কিছুই করতে পারবো না, আমি তো রাজ্যের ভালো মন্দ কিছুই দেখতে পারবো না, এটা তো সম্ভব না। কহিল সবে চামারে ডাকো, তবে ডাকো। এবার শেষ চলে আসলো, এবার কী করতে হবে? এবার সব সমস্যার সমাধান কী করতে হবে? চামারকে ডাকতে হবে। চামার মানে কি শুনো তো? আমরা মূর্তি যাদেরকে বলি, জুতা যারা সেলাই করে ওদেরকে বলি আমরা চামার। বললো চামারকে ডাকতে হবে, জন্ম দিয়ে মুড়িয়া দাও পৃথিবী। বলছে যে এখন একটাই আমাদের হাতে লাস্ট কাজ আছে, রাজা যখন কোনোটাই মানতেছে না, এখন চামড়া দিয়ে সমস্ত পৃথিবীটাকে কী করবো? মুড়ে দিব। ধুলির মাঝে নাহি মহিপতির হইবে মহাকীর্তি। কইল সবে হবে সে অবশেষে যোগ্যতম চামার যদি মিলে। এখন এত বড় একটা প্রজেক্টে কাজ করতে গেলে বা এত বড় একটা বিরাট কাজ করতে গেলে এত চামার কোথায় পাবে? এখন সে চামার হলেই হবে না, যে কোনো কিছুর জন্য একজন দক্ষ লোক লাগে, যে কোনো কাজের জন্য, ভালো কাজের জন্য কী লাগে? দক্ষ লোক লাগে। তাহলে এত দক্ষ চামার আমরা কোথায় পাবো? এটা তো একটা কঠিন ব্যাপার। রাজার চর যাই ধাইল খেতা কোথা, অর্থাৎ রাজার চর, যারা নাকি রাজাকে গোপন তথ্য দেয় তাদেরকে চর বলে। তো এখন রাজার চর কী করলো? বিভিন্ন জায়গায় তথ্য আনতে গেল যে এইরকম চামার কোথায় পাওয়া যায়। ছুটিল সবে ছাড়িয়া সব কর্ম। এখন অন্যরাও কী করলো? অন্যরাও এইদিকে সেদিকে নিজেদের যার যার কাজকর্ম ফেলে ওই একটা সমস্যা সমাধানের জন্য ছুটাছুটি করতে লাগলো। যোগ্যতম চামার নাহি কোথাও, অর্থাৎ সেরকম পৃথিবীকে ঢেকে দেওয়ার মতো যোগ্য চামার কী করলো না, কোথাও খুঁজে পাওয়া গেল না। তখন ধীরে চামার কুলপতি কহিল এসে, ঈশ্বর হেসে বৃদ্ধ, বলিতে পারি করিলে অনুমতি। এখন কেউ যখন কোথাও যোগ্য চামার খুঁজে পাচ্ছিল না, তখন চামারের এক বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, চামারদের যে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি তাকে চামার কুলপতি বলে, সে এসে বলল যে মহাশয়, এখন আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আপনাকে একটা কথা বলতে পারি। সহজে সহজে যাহে মানুষ তার হবে সিদ্ধ, অর্থাৎ আপনি যারা যা চাচ্ছেন আপনার সে মনোবাঞ্ছনা খুব সহজে আমি পূরণ করে দিতে পারবো। নিজের দুটি চরণ ঢাকো তবে ধরণী আর ঢাকিতে নাহি হবে। অর্থাৎ মহাশয়, আপনি যদি আপনার পা দুটো ঢেকে ফেলেন তাহলে সমস্ত পৃথিবী চামড়া দিয়ে কী করতে হবে না, থাকতে হবে না, যে আমি খুব অল্পতেই আপনার সমাধানটা করে দিতে পারবো। কহিল রাজা, এত কি হবে সিধে? মানে তার মন্ত্রীরা, তার পণ্ডিতেরা, তার বিভিন্ন কর্মচারীরা যখন দেখছে, এত উপাধি দ্বারা লোকজন যখন দেখছে যে পারে নাই, এখন একটা চামার কুলপতি, একজন চামার ব্যক্তি এসে যখন এই কথা বলছে, রাজা কি তখন বিশ্বাস হবে? বিশ্বাস হচ্ছিল না। তখন বলছে কি, এটা কি এত সহজ একটা কাজ? কহিল রাজা, এত কি হবে সিধে, মানে এই কাজটা কি এত সহজ? ভাবিয়া মূল্য সকলে দেশশুদ্ধ। কিন্তু তুমি এসে বলতেছো এটা খুব সহজ কাজ, আর দেশশুদ্ধ মানুষ ভাইবা এই কাজের কোনো কী করতে পারে নাই, সুরাহা করতে পারে নাই, আর তুমি বলতেছো এটা একটু সোজা কাজ। মন্ত্রী কহে, ব্যাটারে শুলে বিদে কারার মাঝে করিয়া রাখো বন্ধ। এখন মন্ত্রী বলতেছে ব্যাটারে শুলে বিদাও, আর কারাগারের মধ্যে ব্যাটার কী করো? আমরা এত মানুষ, এত পণ্ডিত, এত জ্ঞানী ব্যক্তিরা কিছুই করতে পারলাম না এতদিন ধরে, আর বেটা এসে বলতেছে এরকম একটা সহজ কাজ, এটা আমি অল্প সময় করে দিতে পারবো, সারা পৃথিবী ডাকতে হবে না। বেটারে কী করো? কারাগারে বন্দি করো। রাজার পদচর্ম আবরণে ঢাকিয়া বুড়া বসিয়া পাদবান্তে। এখন রাজার পায়ের কাছে বসে ওই কুলপতি কী করলো? রাজার পা ঢেকে দিল। মন্ত্রী কহে, আমারও ছিল মনে
ওই যে একটা কথা আছে না যে কারোর কিছু দেখলে আমিও এটাই চিন্তা করছিলাম, আমরা অনেক সময় বলি না, যারা আমিও তো এটাই ভাবছিলাম, এটা হয়ে গেলো আর কি, আরেকজন বাইরে গেল। সেরকম মন্ত্রী বলতেছে, আরে এটা তো আমার মনেও ছিল, এই কাজটা তো করবো, এটা আমার মনেও ছিল যে রাজার পায়ে যদি ডাইকা দেয় তাহলে আর পায়ের মধ্যে কি লাগবে না, ধুলি লাগবে না। মন্ত্রী কহে, আমারও ছিল মনে, কেমন বেটা পেয়েছে সেটা জানতে, যেটা আমার মনের কথাটা এই কুলপতি কীভাবে জানলো। সেদিন থেকে চলিল জুতা পরা, বাঁচিল গুবু, রক্ষা পেল ধরা। অর্থাৎ ওই চামার কুলপতির কারণেই মন্ত্রীর জীবন রক্ষা পাইল। কিন্তু তারপরও মন্ত্রী বলল যে এটা তো আমার মনের কথা, এই বেটা জানলো কী করে, এটা তো আমিই বলতাম কিছুক্ষণ পরে। আর সেদিন থেকেই এই জুতা আবিষ্কার হলো। আর এই জুতা আবিষ্কারের মধ্য দিয়ে এই জুতা পরার সূত্রপাত শুরু হলো। আমরা এখন আরামে নিশ্চিন্তে কত ডিজাইনের জুতা করতে পারতেছি, সে ওই চামার কুলপতির কারণে। বাঁচিয়ে গেল কে? গুবু। আর রক্ষা পেল কে? পৃথিবীকে আর কি দিয়ে ঢাকতে হয় নাই? চামড়া দিয়ে পৃথিবীকে ঢাকতে হয় নাই। আমরা পা ঢেকে ফেলি জুতা দিয়ে, আমাদের পায়ে ধুলা লাগে না। সেই জন্য আজকে আমরা এই গল্প থেকে এটাই শিখলাম যে কোনো কিছু করতে গেলে প্রথমে অনেক ঘাত প্রতিঘাত সহ্য করতে হয়, অনেক চিন্তা চেতনার মধ্য দিয়ে কোনো কিছু আবিষ্কার হয়। তাহলে আমরা চেষ্টা করব আমাদের জীবনটাকেও কী করার জন্য, সৃজনশীল। এই যে আমরা এখন তোমাদের পরীক্ষা পদ্ধতিটা সৃজনশীল হয়। এখন সৃজনশীল বলতে আমরা কি বুঝি? দেখো, তোমরা একটা নতুন প্রশ্নপত্র নিয়ে পরীক্ষা দিতে বসো। আমি যদি একটা গল্পের থেকে 10টা প্রশ্ন তোমাদেরকে শেখাই, হয়তো কমন পড়বে না, হয়তো একটা পড়তেও পারে, আবার নাও পড়তে পারে, কারণ এক একজনের সৃজনী শক্তি এক এক রকম, প্রশ্নের ধারাটা এক এক রকম। কিন্তু তোমরা যদি চেষ্টা করো গল্পটা ভালোভাবে বুঝো, কবিতাগুলি ভালোভাবে বুঝো, মূল কথা হচ্ছে তোমাকে বুঝতে হবে। সৃজনশীল পরীক্ষা পদ্ধতিতে ভালো করতে গেলে তুমি মুখস্থ বিদ্যা দিয়ে ভালো করতে পারবে না। তুমি সেখানে কি করতে হবে? তোমাকে গল্প হলে গল্প, কবিতা হলে কবিতা, অন্য সাবজেক্টের বেলাও তাই, তোমাকে আগে মূল জিনিসটা ভালো করে আয়ত্ত করতে হবে। কারণ তুমি একটা নতুন প্রশ্ন নিয়ে পরীক্ষা দিতে বসবা, ওই মুহূর্তে তোমাকে ভাবার সময় নাই। তুমি যদি আগে থেকে গল্প বা কবিতাটা সম্পর্কে তুমি একটু ভালো দক্ষতা নিয়ে রাখো, তাহলে সেই দক্ষতা দিয়ে তুমি ভালো পরীক্ষা দিতে পারবা। সবশেষে আমি এইটুকুই বলবো, ভালো থাকো, সুস্থ থাকো, কারণ কোভিড-19 এখনও আমাদের মাঝে মহামারী আকারে আছে। ঘর থেকে বের হবে না, স্বাস্থ্যবিধি মেনে চলবে, বাবা মা যা বলে তা শুনবে, সুন্দরভাবে চলবে, এবং ওই যে আগে বলেছিলাম যার যার ধর্ম অনুযায়ী স্রষ্টার কাছে প্রার্থনা করবে, যাতে আমরা খুব সহসাই এর থেকে পরিত্রাণ পেতে পারি। আল্লাহ হাফিজ।